প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। ঈদের পরে আবার তোমাদের ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আজকে দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় হতে পঞ্চম অধ্যায়ের ফটোশপ বিষয় নিয়ে আলোচনা করব। এটা ফটোশপের পঞ্চম আলোচনা। আমরা আজকে আলোচনায় যে বিষয়গুলো জানব তা হচ্ছে ল্যাসো টুলের পরিচিতি এবং স্ট্রোকের ব্যবহার এবং ফাইল সেভ করা। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে চলে যাই। আমরা ফটোশপ ওপেন করেছি। এখন আমরা ফটোশপে কিভাবে ল্যাসো টুল ব্যবহার করতে হয় সেই সম্পর্কে জানব। তো ল্যাসো টুল ব্যবহার করার আগে আমরা একটা ছবি প্রথমে ওপেন করে নেব। ধরি আমরা এই ছবিটা নিয়ে কাজ করব। তো আমাদের একটা ছবি ওপেন হয়ে গেল। এখন আমরা এই ছবিতে ল্যাসো টুলের ব্যবহারটা দেখব। টুল বক্সের ঠিক বাম দিকে ল্যাসো টুলটা পেয়ে যাব। ল্যাসো টুলটা হচ্ছে এটা একটা সিলেকশন টুল। মুক্ত সিলেকশন বলি বা ফ্রি সিলেকশন করতে হয়। যেমন এই ছবিটা আছে, এই ছবিটা যদি আমরা এর পুরো মুখটাকে আমরা সিলেক্ট করতে চাই অথবা এর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নতুন ব্যাকগ্রাউন্ড যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা মুক্ত সিলেকশন করার জন্য ল্যাসো টুল ব্যবহার করি। ল্যাসো টুলের মধ্যে তিন ধরনের ল্যাসো টুল রয়েছে। প্রথমে হচ্ছে ল্যাসো টুল সাধারণ যেটা, এরপর পলিগনাল ল্যাসো টুল এবং সবশেষে আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। আমরা আজকে এই তিনটি ল্যাসো টুল সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখছি ল্যাসো টুল কিভাবে কাজ করে। তো এই জন্য আমরা ল্যাসো টুলে ক্লিক করব। ল্যাসো টুল ব্যবহার করার ক্ষেত্রে আমরা ছবির যে অংশ আমরা সিলেক্ট করতে চাই সেই অংশের প্রথমে আমরা ল্যাসো টুলটা রাখবো, আমাদের মাউস পয়েন্টারটা রাখবো, রেখে আমরা ক্লিক করে ধরে রেখে অর্থাৎ ড্র্যাগ করে আমি যে অংশটুকু আমরা সিলেক্ট করতে চাই সেই অংশের উপর দিয়ে আমরা মাউস ড্র্যাগ করে নিয়ে যাব। এক্ষেত্রে যে অবস্থানে গিয়ে আমি আমার মাউসের পয়েন্টার ছেড়ে দেব সেখান থেকেই পূর্বের বিন্দুর পর্যন্ত একটা সিলেকশন তৈরি হয়ে যাবে, আবদ্ধ সিলেকশন তৈরি হয়ে যাবে। যেমন আমরা এখানে মাউস পয়েন্টারটা ছেড়ে দিয়েছি, ফলে এখান থেকে এই পর্যন্ত একটা আবদ্ধ সিলেকশন তৈরি করে ফেলেছে। রং পরিবর্তন করার জন্য ঠিক আগের মতোই সিলেকশন টুলের মতোই আমরা অল্টার এবং কন্ট্রোল ব্যাকস্পেস চেপে আমরা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা এটাকে পূর্ণ করতে পারি। যদি আমরা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে পূর্ণ করতে চাই সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যাকস্পেস চাপবো অথবা কন্ট্রোল ব্যাকস্পেস চাপবো, এটা ব্যাকগ্রাউন্ডের রং দিয়ে পূর্ণ হচ্ছে। আর যদি আমরা অল্টার চেপে রেখে ব্যাকস্পেস চাপি তাহলে ফোরগ্রাউন্ডের কালার দিয়ে আমাদের এই সিলেকশন অংশটুকু ফিল হচ্ছে। তো আমরা এছাড়াও এডিট থেকেও ফিল করতে পারি। এডিট থেকে ফিল করার জন্য আমরা এডিট মেনু থেকে ফিল বলে একটা অপশন পাবো। ফিল অপশনে ক্লিক করলে আমরা ফিলের বিভিন্ন ডায়লগ বক্স পাবো। এখানে ডিফল্টভাবে কন্টেন্টের মধ্যে ইউজ বলে একটা অপশন রয়েছে। এই ইউজে আমি অনেকগুলো অপশন দেখতে পাবো, যেমন ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, প্যাটার্ন, ব্ল্যাক, গ্রে, হোয়াইট। ঠিক নিচের দিকে আছে অপাসিটি। অপাসিটি সম্পর্কে আমরা আগেই জানি, অপাসিটি হচ্ছে রঙের গাঢ়ত্ব। তো আমি কত গাঢ় রং দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে চাই সেটা আমি এই অপাসিটিতে দেখিয়ে দিতে পারি। যেমন আমি এখানে ফুল অপাসিটি হচ্ছে 100, আমি ইচ্ছা করলে এখানে 50 বা 30 আমার যে পরিমাণ গাঢ় রং দিয়ে আমরা এটা পূর্ণ করতে চাই সেটা লিখলে সেই পরিমাণ রং দিয়ে এটা ফিল হয়ে যাবে বা পূর্ণ হয়ে যাবে। যেমন যদি আমরা এখন 30 লিখি এবং এটাকে আমরা ফরগ্রাউন্ড কালার দিয়ে আমরা এটাকে ফিল করতে চাই, তাহলে কি হবে? ওকে করলে 30% গোলাপি রং দিয়ে এটাকে পূর্ণ করা হয়ে গেল। এমনি করে আমরা যে কোনো কালার দিয়ে আমরা এবং যে কোনো পার্সেন্টেজ বা যে কোনো অপাসিটিতে আমরা এই অংশগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো সিলেকশনের আর একটা টুলস হচ্ছে
পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল ব্যবহার করা হয় সূক্ষ্ম অংশটুকু খুব সুন্দরভাবে আমরা সিলেক্ট করতে পারি। এরপরে আমরা ইচ্ছা করলেই আগের মতো যে কোনো রং দিয়ে এটাকে আমরা ফিল করতে পারি। ফিলে যাব আমরা, গিয়ে এখানে আমরা ফরগ্রাউন্ড কালার হলে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হলে ব্যাকগ্রাউন্ড কালার, এবং এখানে অপাসিটি আমাদের যেটা দিতে চাই আমরা সেই অপাসিটিটা লিখে যদি আমরা ওকে করি, যেমন এখন ফরগ্রাউন্ড কালার দিয়ে যদি আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা ওকে বোতামে ক্লিক করব। তাহলে দেখব আমরা ফরগ্রাউন্ড কালার দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা ছবির যে কোনো অংশ সহজেই আমরা যে কোনো রং দিয়ে ফিল করতে পারি, এবং তার জন্য সিলেক্ট করতে পারি আমরা পলিগনাল ল্যাসো টুল ব্যবহার করি। এরপর আরেকটা সিলেকশন টুল রয়েছে ল্যাসো টুলের মধ্যে, এটাকে আমরা বলছি হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। আমরা সবাই জানি ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক, ঠিক এই ল্যাসো টুলটার সঙ্গে যেন একটা চুম্বকের সম্পর্ক রয়েছে। এই ল্যাসো টুল ব্যবহার করে যখন আমরা কোনো অংশ সিলেক্ট করব, সেক্ষেত্রে আমরা সিলেকশন ঠিক প্রথমে আমরা একটা ক্লিক করব, করার পর আমাদের মাউস পয়েন্টারটা ধীরে ধীরে শুধুমাত্র প্রান্তবিন্দু বরাবর টেনে নিয়ে যাব। নিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে আমাদের মাউস পয়েন্টারটি, যদি আমাদের হাত নড়েও যায়, ঠিক আমার অবজেক্টের প্রান্তবিন্দু দিয়ে একটা সিলেকশন খুব সহজেই তৈরি করে ফেলে। খুব সহজেই আমরা এটাতে সিলেকশন করতে পারি, এবং এখানে আমরা যে কোনো রং দিয়ে যদি চাই এটাকে আমরা খুব সহজেই আমরা এটাকে পূর্ণ করতে পারি। আমরা এইভাবে কোনো অংশ বা কোনো অবজেক্টের কোনো অংশ আমরা খুব সহজেই আমরা সিলেক্ট করতে পারি ম্যাগনেটিক ল্যাসো টুল ব্যবহার করে। এরপর আমরা দেখব কিভাবে স্ট্রোক ব্যবহার করতে হয়। স্ট্রোক হচ্ছে যখন আমি কোনো অংশ সিলেক্ট করব, তখন সেই সিলেক্টেড অংশের উপর দিয়ে একটা বর্ডার তৈরি করা। তো আমাদের এই ছবিতে যদি আমরা একটা বর্ডার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে একটা সিলেকশন তৈরি করব। ধরি আমরা একটা ওভাল সিলেকশন তৈরি করলাম ফেসের উপর দিয়ে। এরপরে আমরা এখানে একটা স্ট্রোক দেবো, অর্থাৎ কিনা এখানে একটা বর্ডার তৈরি করব এই সিলেকশনের উপর দিয়ে। সেক্ষেত্রে আমরা এডিটে যাব, গিয়ে স্ট্রোকে ক্লিক করব। করার পর আমরা একটা ডায়লগ বক্স পাবো। এখানে প্রথমেই রয়েছে উইথ, অর্থাৎ কত চওড়া হবে আমাদের যে সিলেকশনটা সেটা। এরপর কালার, কুই কালার দিয়ে আমি সিলেকশনটা তৈরি করতে চাই, এখানে আমি ক্লিক করে যে কোনো কালার নির্বাচন করতে পারি খুব সহজেই। এরপরে লোকেশন, অর্থাৎ কিনা আমরা যে স্ট্রোকটা তৈরি করব সেই স্ট্রোকটা আমার সিলেকশনের বাহির দিয়ে নাকি ভিতর দিয়ে নাকি উপর দিয়ে হবে। যদি ইনসাইড দিই তাহলে সিলেকশনের মাঝ ভিতর দিয়ে আমাদের স্ট্রোকটা তৈরি হবে বা আমাদের বর্ডারটা তৈরি হবে। সেন্টার দিলে আমাদের যে সিলেকশন লাইন দেখছি আমরা সেই লাইনের উপর দিয়ে একটা বর্ডার তৈরি হবে, এবং আউটসাইড দিলে আমাদের সিলেকশন লাইনের বাহির দিয়ে একটা বর্ডার তৈরি হবে। এরপর আমরা অপাসিটির এখানে গিয়ে আমরা অপাসিটি কত ব্যবহার করতে চাই, অর্থাৎ কিনা আমরা যে স্ট্রোকটা করব সেই স্ট্রোকের গাঢ়ত্ব কত হবে। 100 হচ্ছে ম্যাক্সিমাম গাঢ়ত্ব। আমি ইচ্ছা করলে এখান থেকে কম বা বেশি করে যে কোনো গাঢ়ত্বের আমরা একটা আউটলাইন বা একটা বর্ডার তৈরি করতে পারি। তো আমাদের যদি এই 10 উইথ এবং লাল কালারের একটা বর্ডার তৈরি করতে চাই, তাহলে আমরা যদি ওকে করি তাহলে একটা বর্ডার তৈরি হয়ে যাবে খুব সহজেই, এবং এটা আউটসাইড দিয়ে একটা বর্ডার তৈরি হয়ে গেল। আমরা ডিসিলেক্ট করলে এখান থেকে আমরা বর্ডারটা খুব সহজেই দেখতে পাবো যে একটা বর্ডার তৈরি হয়ে গেছে আমাদের লেখার বা আমাদের সিলেকশনের উপর দিয়ে। এরপর আমরা এই যে ফাইলটা তৈরি করলাম, হয়তো সম্পূর্ণ কাজ আমরা এখন করতে পারি না বা পরবর্তীতে আমার ফাইলটা আবার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেভ করে রাখা। বা অনেক সময় কাজ করতে করতে বিদ্যুৎ চলে যায়, সেক্ষেত্রে আবার যেন পুনরায় কাজ করতে পারি, সেক্ষেত্রে সেই জন্য আমাদেরকে ফাইলটাকে সেভ করতে হয়। যে কোনো ফাইল সেভ করতে গেলে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, প্রথমে আমাদের ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে গিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে আমাদের সেভ অ্যাজ ডায়লগ বক্সটা চলে আসবে। সেভ অ্যাজ ডায়লগ বক্সে আমরা কোথায় আমরা ছবিটা রাখতে চাই বা কোথায় ছবিটা সেভ করে রাখতে চাই সেই লোকেশনটা আমরা দেখিয়ে দেব। এরপরে আমরা কি নামে ফাইলটা রাখতে চাই সেই ফাইলের নামটা এখানে আমরা উল্লেখ করব। ধরি আমরা এটা প্র্যাকটিস নামে আমরা এটাকে
সংরক্ষণ করতে চাই, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিস লিখে ফাইল ফরম্যাটটা আমরা এখান থেকে দেখিয়ে দেবো। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, যেমন জেপিজি, ফটোশপ, পিএমপি, পিএনজি। আমার প্রয়োজনীয় যে ফরম্যাটে ছবিটা প্রয়োজন সেই ফরম্যাটটা এখান থেকে নির্বাচন করে আমরা সেভ করব। তো সাধারণত সাধারণ ফাইলের ক্ষেত্রে আমরা জেপিইজি ফরম্যাটটাই আমরা সংরক্ষণ করি। এরপর আমরা সেভ ক্লিক করলে এই ফাইলটা আমাদের ওই নামে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা এই ফাইলটাকে নিয়ে পরবর্তীতে আমরা আবার কাজ করতে পারবো। এতক্ষণ আমরা ল্যাসো টুলের পরিচিতি এবং স্ট্রোকের ব্যবহার শিখলাম। এরপর যদি তোমাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাবে, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।